স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে 8 ফেব্রুয়ারি। ফরেন সার্ভিস একাডেমিতে এই কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আরও জানান 8 ফেব্রুয়ারি থেকেই কাজ শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। এছাড়াও সুপারিশমালার পরিপ্রেক্ষিতে চলতি মাস থেকেই শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা। মঙ্গলবার 6টি সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কমিশন প্রধানদের সাথে আপনাদের অলরেডি নাম বলা হয়েছে। উপদেষ্টা জানান 8 ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। 8 ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদে কি আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। আইন উপদেষ্টা আরও জানান সুপারিশমালার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে সমন্বয়ের মাধ্যমে ফেব্রুয়ারির মধ্যেই আনুষ্ঠানিক বৈঠক হবে। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সকল রাজনৈতিক দল এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পৌঁছে দিব সেদিনই। এরপর রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেই ডেটটা ঠিক করা হবে। আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের জন্য সামনের দিনে এগিয়ে যাওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে কাল প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। কথা জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। বলেন তাদের প্রতিবেদনে থাকছে 100টিরও বেশি সুপারিশ। এছাড়া আইন কমিশনের সংস্কার প্রস্তাবও আগামীকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানান আব্দুল মুঈদ চৌধুরী। প্রতিবেদনে থাকছে জেলা পরিষদ বিলুপ্ত করে উপজেলা পরিষদ আরও শক্তিশালী করার সুপারিশ। সংস্কার কমিশন সূত্রে জানা গেছে জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা পরিষদের কাজের সমন্বয় না থাকায় কমিশন এই সুপারিশ করার কথা ভাবছে। কমিশন সূত্র আরও বলছে জেলা পরিষদ যেসব কাজ করে সেগুলো জেলা প্রশাসকের কার্যালয় ও অন্যান্য দপ্তরের মাধ্যমে করা যেতে পারে। এছাড়া উপজেলা পরিষদের ক্ষমতায়ন বাড়াতে উপদেষ্টা হিসেবে স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপের আইনি বিধান বাতিলেরও প্রস্তাব করতে পারে কমিশন। দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। আমরা আর আইনের যে আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন। এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। সংস্কার বলে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের সরকারের হাতেই সব সংস্কার সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। দলটি রাজনীতি করতে পারবে কি না তা জাতীয় সিদ্ধান্তের বিষয়। মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। দাবি করেন গণতন্ত্র যাতে বাধার মুখে না পড়ে সেজন্য সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দরকার। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন, করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য খাতের সংস্কার প্রস্তাব উত্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ 11 দফা প্রস্তাব তুলে ধরা হয়। সংস্কার প্রস্তাবনার একটি খসড়া প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করার কথা বলা হলেও ডক্টর মোশাররফ অবশ্য বলেন সব ধরনের সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের হাত ধরে। বর্তমান অবস্থা মাত্র 6 মাস। স্বাস্থ্য খাতটা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হইলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে।
স্বাস্থ্য খাতের অচল অবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মের কথাও তুলে ধরেন সাবেক এই মন্ত্রী। দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়া ও নতুন মিলিয়ে 49,70,388 জনের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। নিবন্ধন প্রক্রিয়া শেষে তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। এছাড়া হালনাগাদ কার্যক্রমে 15,23,000 মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এবার ভোটার বৃদ্ধির হার 3.9%। এর মধ্যে বাদ পড়া ভোটার বৃদ্ধির হার 2.44%, আর নতুন ভোটার যোগ্য হয়েছেন 1.45%। যারা এই প্রক্রিয়ায় বাদ পড়েছেন তারা স্থানীয়ভাবে সরাসরি রেজিস্ট্রেশন বা ইসিতে এবং অনলাইনে অন্তর্ভুক্ত হতে পারবেন। 17 এপ্রিল পর্যন্ত চলবে ভোটার নিবন্ধনের কাজ। তথ্য সংগ্রহ কর্মসূচি শেষে তথ্য ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া $10,10,00,000 মধ্যে $6,64,00,000 এখনও ফেরত আনা যায়নি। 9 বছর পেরিয়ে গেলেও এখনও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি সিআইডি। আলোর মুখ দেখেনি ফরাসউদ্দিন তদন্ত কমিটির প্রতিবেদনও। এমনকি খোয়া যাওয়া ডলার উদ্ধারে অন্তর্বর্তী সরকারের 6 মাসেও নেই তেমন অগ্রগতি। এই ঘটনার এমন ধীরগতির তদন্তে হতাশ বিশ্লেষকরা। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $10,10,00,000 হাতিয়ে নেয় হ্যাকাররা। নানা প্রক্রিয়ায় $3,46,00,000 ফেরত আনা গেলেও উন্মোচন হয়নি এর রহস্য। ফেরত আনা যায়নি বাকি $6,64,00,000। যদিও তদন্ত সংস্থা সিআইডির দাবি অনেক অগ্রগতি হয়েছে। হ্যাকারদের শনাক্ত করার কথাও জানিয়েছে সংস্থাটি। রিজার্ভ চুরিতে জড়িত 14 জনের বিরুদ্ধে দেয়া হয়েছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, যাদের মধ্যে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি আনিস এ খান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসবাউল হক সহ 10 জনের নাম রয়েছে। সিআইডির নিষেধাজ্ঞায় থাকা কয়েকজন এখনও বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। বিশ্লেষকরা বলছেন, বিগত সরকারের সময় থেকেই এই ঘটনায় অবহেলা করা হয়েছে। রিজার্ভ চুরির ঘটনাটা তো যত আনফোল্ড হচ্ছে, যত জানা যাচ্ছে, ততই মনে হচ্ছে যে এখানে আসলে একটা ঘাপলা ছিল। মানুষে অনুমান করছে না কিছু। এইগুলাকে জল্পনা কল্পনাগুলিকে আসলে দূর করার জন্য এই তদন্ত কমিশনের রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ পাচ্ছে না। বারবার সময় নেওয়া হচ্ছে, 80 বারের মতো সময় চাওয়া হয়েছে, আরও কত। শুরু থেকে কোনো বাস্তব পদক্ষেপ যেহেতু গৃহীত হয় নাই, যে ডাকাতি হওয়া অর্থ ফেরত পাওয়ার যে সম্ভাবনা যতটাই ছিল ততটা কিন্তু ক্রমাগতভাবে ক্ষীণ হয়েছে। অন্যদিক থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকেই আবার এখন যদি শপথে বহাল থাকে, কর্তৃত্ববাদী সরকারের মেয়াদ থেকে যেটা শুরু হয়েছে সেটার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে। বিশ্লেষকরা হতাশ হলেও চুরি যাওয়া রিজার্ভ ফেরত পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। টাকা ফেরত আসার একটা জোরদার কার্যক্রম এখন গ্রহণ করা হয়েছে এবং ফেরত আসবে, এইটা আমরা বিএফআই থেকে জেনেছি যে সময় লাগলেও ফেরত আসার মতো যতগুলো কার্যক্রম তারা তাদের পক্ষ থেকে গ্রহণ করেছে। বাস্তবতা হলো এই ঘটনায় ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সহ কোনো প্রতিবেদনই এখনো আলোর মুখ দেখেনি। এদিকে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে প্রথমবারের মতো রিজার্ভ চুরির ঘটনা তদন্তের আগ্রহ দেখায় দুদক। সিআইডিকে দেয়া এক চিঠিতে সংস্থাটি তদন্তের নথিপত্রও চেয়েছে। রিজার্ভ চুরির ঘটনার 9 বছর পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি। তবে সরকার পতনের পর তদন্তে কিছুটা গতি এসেছে, কিন্তু ঠিক কত সময় লাগবে তদন্ত শেষ হতে তা এখনো নিশ্চিত নয়। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তর আমেরিকায় পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে গেলে সম্পদ শনাক্ত, জব্দ এবং পুনরুদ্ধারে সহায়তা চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যুক্ত রাজনীতিকরা শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং এর একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে, যার মধ্যে টরন্টোর বেগমপাড়া খ্যাত এলাকায় সম্পদ কিনেছেন। জনগণের অর্থ চুরি করে এই সম্পদ কিনেছেন উল্লেখ করে তা উদ্ধারে সহায়তা চান প্রধান উপদেষ্টা। চুরি হওয়া অর্থ ফেরত আনতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন কানাডিয়ান রাষ্ট্রদূত। কেবল বাংলাদেশ ব্যাংক নয়, দেশের যে কোনো ব্যাংকের লকারে তল্লাশি চালাতে চায় দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি মনে করছে দেশের বিভিন্ন ব্যাংকের লকার বা সিন্ধুকে
বিপুল অবৈধ অর্থ সম্পদ থাকতে পারে। এদিকে অপ্রদর্শিত অর্থ থাকার সন্দেহে বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ করতে আদালতের অনুমতি চেয়েছে দুদক। গত ২৬শে জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর এস কেশুরের সেফ ডিপোজিট তল্লাশি করে দুদক। ৩টি সিলগালা কৌটা খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর সহ বিপুল পরিমাণ স্বর্ণ পায় দুদক। এসব সম্পদ নেই তার আয়কর ফাইলে। তল্লাশিকালে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক বর্তমান কর্মকর্তাদের নামে সিলগালা রয়েছে লকার। এসব লকার থেকে যাতে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারে তাই ফ্রিজ করার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দেন দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান। ওই চিঠিতে বলা হয় ৩০শে জানুয়ারি দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। অর্থ উপদেষ্টা ভল্টে রক্ষিত লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দিয়েছেন। এছাড়া আদালতের অনুমতিও চেয়েছে দুদক। বাংলাদেশ ব্যাংক জানায় দুদকের চিঠি পাওয়ার পর ওইসব লকার থেকে অর্থ সম্পদ উত্তোলন করা যাচ্ছে না। দুদকের যে চিঠিটা পাওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে যেগুলো রাখা আছে সেগুলো সাময়িকভাবে উত্তোলন না করার জন্য বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থা নিয়েছে এবং দুদককে জানিয়েছে যে এখন কোনো প্রকার তাদেরকে এই যেগুলো জমা আছে তাদের উত্তোলন করতে দেওয়া হচ্ছে। দুদক বলছে শুধু বাংলাদেশ ব্যাংক নয়, প্রয়োজনে তারা যে কোনো ব্যাংকের লকার বা সিন্দুকে তল্লাশি চালাতে পারেন। বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি, এফডিআর, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে, যেগুলি গাতোয়ায় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ লকারে রাখা আইন পরিপন্থী মনে করে দুদক। যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। পাঠক, লেখক, দর্শনার্থীদের পদচারণায় মুখর বইমেলা। অমর একুশে বইমেলা চতুর্থ দিন বিকেল থেকে সব বয়সের পাঠক দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন মেলায় নতুন প্রকাশিত বই এসেছে ৪৭টি। বইমেলায় তরুণ লেখকদের সাথে আড্ডায় মগ্ন পাঠক। একুশে বইমেলার অতি পরিচিত দৃশ্য এটি। নতুন পাঠকদের সাথে মেলবন্ধন তৈরিতে ব্যস্ত লেখক, প্রকাশকরা। নতুন বই দেখার পাশাপাশি দর্শনার্থীরা ব্যস্ত ছবি তুলতে। উপন্যাস আর কবিতার বইয়ের রীতিমতো প্রতিযোগিতা চলছে এবারের মেলায়। পাঠকদের পছন্দের শীর্ষে জীবনধর্মী এসব উপন্যাস। উপন্যাস ভালো লাগে, রাইটারের ভিতর হচ্ছে হুমায়ুন আহমেদ বেস্ট। উপন্যাস পড়তে একটু ভালো লাগে কারণ জীবনের সাথে এটা রিলেট করা যায় আর কি। হরিশঙ্কর জলদাস স্যারের বইও আমার অনেক পছন্দ। উপন্যাস সব বয়সের মানুষজনই খুবই পছন্দ করে, সবাই উপন্যাস পড়ে। পাঠক টানতে নান্দনিক স্টল, প্যাভিলিয়ন সাজিয়ে প্রস্তুত প্রকাশকরাও। তবে মেলার প্রথম সপ্তাহ হওয়ায় বিকিকিনি নেই তেমন একটা। এখন পর্যন্ত গ্রাহক আসছে, পাঠক আসছে এবং আগামী শুক্রবারে ইনশাল্লাহ আমরা আশা করছি আরো বেশি বাড়বে। তারকারাও আনছেন ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে সাজানো উপন্যাস। আমার এইবারে যে বইটা বেরিয়েছে তার নাম হচ্ছে দ্বিতীয় মানে হচ্ছে দ্বিতীয় লিঙ্গ মানে নারী। বিভিন্ন রকম নারীদের গল্প আসলে এসেছে। এটা আমার ১০ম বই, এবছর ১০ বছর পূর্তি হলো আমার লেখালেখি প্রকাশের। বইপ্রেমীদের এই আড্ডাখানায় বঙ্কিম, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, সমরেশ সকলের সাথেই যেন হঠাৎ করে হাজির হয়ে যান হুমায়ুন আহমেদ কিংবা নতুন নতুন উপন্যাসিকরা। আর তাদের এইসব বইয়ের অপেক্ষায় তো বইমেলা প্রাঙ্গণে ভিড় করছেন হাজারো পাঠক, হাজারো লেখক। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। কেবলই বিনোদন নয়, সাম্য সমতা প্রতিষ্ঠায় নাটক এমন উপলব্ধিতে রংপুরে হয়ে গেল সপ্তাহব্যাপী নাট্যোৎসব। পদাতিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে উৎসবে যোগ দেয় ঢাকাসহ সব বিভাগের দল। আয়োজকরা জানান, মানবিক সমাজ গড়তে সংস্কৃতি চর্চায় এমন আয়োজনে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। হাসি, কান্না, গান আর বাস্তব অভিনয়ের নানা বন্দনায় সপ্তাহব্যাপী নাট্য উৎসব। রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া, ঘরজামাই, মুক্তির কণ্ঠ, তীরন্দাজের মতো কালজয়ী পরিবেশনায় বিমোহিত দর্শক।
রংপুর পদাতিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অভিনয়ে ফুটে ওঠে সমাজের নানা অসঙ্গতি, বৈষম্য ও মানবিকতার বার্তা। ছিল সাম্য, সমতার তাগিদ। আমি প্রত্যেকটা নাটকও দেখেছি, আমার খুব ভালো লেগেছে। টেলিভিশন, মোবাইলের তুলনায় এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে, আবার নেক্সটে এরকম নাটক দেখতে চাই। স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামে বসায় এই আসরে ৮ বিভাগের নাট্যশিল্পীরা অংশ নেন। দর্শকদের ভালোবাসায় যেন মিলে মিশে একাকার হয় উৎসব। তবে মুক্ত সংস্কৃতি চর্চায় সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তার কথা জানান তারা। থিয়েটার বা নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা হচ্ছে, অনার্স মাস্টার্স করছে, কাজে এই যে তরুণরা আসছে তাদের একাডেমিক জ্ঞান সহ আসছে, তার মানে আগামী দিনে আমরা আশা করি যদি রাষ্ট্র সেই সাপোর্টটা দেয় তাহলে বাংলাদেশের থিয়েটার বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। প্রতিটি মানুষ দর্শক এবং যারা আমরা পারফরমেন্স করি তখন আমাদের মাঝখানে একটা মেলবন্ধন তৈরি হয়। এই মেলবন্ধনটা ভীষণভাবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব জরুরি। আয়োজকরা বলছেন, পালাবদলের প্রত্যয়ে ডিজিটাল ডিভাইসের আসক্তি, অতীতের ট্রমা কাটাতেই এই উৎসব, যা সমাজের আয়না হিসাবে মানবিক বার্তা দিতেই মঞ্চমুখী করবে দর্শকদের। এই যুগে সবাই ব্যস্ত হয়ে গেছে আপনার ইন্টারনেটে। মঞ্চ নাটকের যে একটা ধারা যেটা ছিল আবহমান বাংলায়, সেই দর্শককে আবার মঞ্চমুখী করে আনার জন্যই আমাদের এই প্রচেষ্টা। 25শে জানুয়ারি থেকে শুরু হওয়া দেশের 11টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রংপুরের মঞ্চ মাতিয়ে রাখেন 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। জামালপুরে জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে নাটক পোস্টমর্টেম। একটি মধ্যবিত্ত পরিবারের স্কুল পড়ুয়া কন্যা সন্তানকে ঘিরে নাটকের গল্প রচিত। নাটকে দেখানো হয় কিভাবে প্রতিবেশীদের সাথে প্রতিযোগিতা করে বাবা মা তাদের প্রত্যাশা পূরণে সন্তানের সকল আনন্দ, ইচ্ছা, মতামতকে বিসর্জন দেয়। বাবা মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে সন্তানরা কিভাবে অভিভাবকদের থেকে মানসিকভাবে দূরে সরে যায় এবং হতাশ হয়ে আত্মহননের পথ বেছে নেয়। এছাড়াও নাটকে সমাজের বাস্তব জীবনে ঘটে যাওয়া শিশুদের শারীরিক হেনস্থা ও অসম প্রতিযোগিতার চিত্র তুলে ধরা হয়েছে। শিল্পকলা একাডেমি সবসময় নাটকের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে। বিভাগীয় পর্যায়ে আমরা একটি প্রতিযোগিতার সম্মুখীন হব, সেখান থেকে যদি আমরা সিলেক্ট হই আমরা জাতীয়ভাবে কম্পিট করব। নাটকের মাধ্যমে একটি মেয়ের জীবন প্রণালীর মাধ্যমে একটি সমাজের কথা বলার চেষ্টা করি, যেখানে সমাজের অনেক অসঙ্গতিও উঠে এসেছে। আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি বছর আনুমানিক গড়ে 370 জন শিশু আত্মহননের পথ বেছে নেয়। এই কোমলমতি শিশুরা যেন হারিয়ে না যায়, তার জন্য তাদেরকে একটু মোটিভেশন করা। দরজায় কড়া নাড়ছে বসন্তকাল, চলছে বিয়ের মৌসুম। রোমান্টিক এই আবহাওয়ায় বিয়ের সাজে ফটোশুটে অংশ নিলেন বারিশা হক, গৌতম চৌধুরী সহ এক ঝাঁক মডেল ও কোরিওগ্রাফার। বর্ণিলেই ব্রাইডাল ফটোশুটে বিয়ের সাজে উপস্থিত হন মডেল ও অভিনেত্রী বারিশা হক। ব্রাইডাল লুকে ফ্রেমবন্দি হন আলোকচিত্রীদের ক্যামেরায়। এ সময় মডেলরা কথা বলেন ফ্যাশন ইন্ডাস্ট্রির হাল হকিকত নিয়ে। আমরা যারা ব্রাইডাল মডেল আছি তারা আসলে কাজের জন্য এ ধরনের লুকস নেই, যাতে আমাদেরকে যারা ফলো করে তারা বিয়ের আগে থেকে জানতে পারে যে কোথায় সাজলে ভালো হবে বা কোন গহনাটা, কোন ড্রেসটা পরলে ভালো হবে। বাংলাদেশে এসেছি আজকে দীর্ঘ 3 বছর পরে, এবং আজকে এসেই হচ্ছে ফার্স্ট আমার বারিশা আপুকে নিয়ে কাজ করা হচ্ছে। আমি মেকআপ নিয়ে কাজ করছি। আমি ইউরোপ বেসড। ইউরোপে অ্যাকচুয়ালি আমি কসমেটোলজিস্ট অ্যান্ড মেকআপ আর্টিস্ট। কোরিওগ্রাফারদের কণ্ঠে উঠে আসে ভালোবাসা দিবস ও ঈদকে সামনে রেখে নানা পরিকল্পনার কথা। অনেক কথা শুনতে হয়, অনেক গালাগালি শুনতে হয়, অনেক ভালো কথা শুনতে হয়, কিন্তু যারা গালাগালি করে তারা হয়তো না বুঝেই গালাগালি করে। যারা আমাকে ভালো বলে, আমার কাজ দেখি ভালো বলে, ভালো মন্দ মিলিয়েই তো আমরা। রাজনৈতিক অস্থিরতায় স্থবির হয়ে থাকা ফ্যাশন ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে আশার প্রদীপ জেলে। নতুন দিনের আলোয় নিজেদের আলোকিত করার স্বপ্নে বিভোর মডেল ও কোরিওগ্রাফাররা। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।